দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক, শিল্পী, এছাড়াও প্রাবন্ধিক শিবনাথ শাস্ত্রী নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, এর আগেও আমি প্রচুর ঔপন্যাসিক, সাহিত্যিক, কথা সাহিত্যিক ইত্যাদিদের নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি শিবনাথ শাস্ত্রী মহাশয়ের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। শিবনাথ শাস্ত্রী ছোটবেলা থেকেই একটি মূল মন্ত্র নিয়েই মনে করো বড় হয়েছিলেন। তিনি এটিকে ভালো করে ফলো করার চেষ্টা করতেন। সেই মন্ত্রটি কি ছিল বলতো? কর্তব্য বুঝিব যাহা, নির্ভয়ে করিব তাহা। এই যে লাইনটির কথা আমি বললাম, এই লাইনটিকে তিনি মাথায় খুব ভালোভাবে প্রবেশ করিয়েছিলেন এবং তারপরেই এই লাইনটির মাধ্যমেই তিনি নিজের জীবন অতিবাহিত করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন। তাই আমরা দেখতে পাই দেশ এবং সমাজের কাজে তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। স্বার্থপর ভাবে তিনি কখনো থাকেননি, বা বলতে পারো স্বার্থপরতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। শিবনাথ শাস্ত্রী ঈশ্বরকে প্রচুর বিশ্বাস করতেন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেই তিনি তার জীবন বা সামনের দিকে যে জীবন, সেই জীবন এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি মূলত মনে করতেন যে জীব সেবা বা বলতে পারো মানব সেবা, সেটি হলো ঈশ্বরকে সেবা। দেখো, ব্রাহ্ম সমাজকেই মূলত তিনি মেনে চলতেন এবং ব্রাহ্ম সমাজকে কেন্দ্রবিন্দু মেনে চলেই তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। কিন্তু যতই তিনি ব্রাহ্ম সমাজকে মানুক না কেন, তিনি ছিলেন একজন উঁচু মাপের সাধক। তিনি নিজের জীবনেই বহুবার ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেছিলেন। শিবনাথ শাস্ত্রী 1847 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ 24 পরগনা জেলার চাঙ্গরিকোতা গ্রামে ছিল তার মামার বাড়ি। সেই চাঙ্গরিকোতা গ্রামেই শিবনাথ শাস্ত্রীর জন্ম হয়েছিল। শিবনাথ শাস্ত্রীর দিদা, অ্যাকচুয়ালি মাতামহী, সেই মাতামহী ছিল শিবনাথ শাস্ত্রীর প্রাণ এবং তার কোলেই মূলত শিবনাথ শাস্ত্রী অনেক সময় অতিবাহিত করেছিলেন। তিনি নিজেই এক জায়গায় স্বীকার করেছিলেন তার আত্মচরিত গ্রন্থে যে আমার মাতামহীর মতো ব্রাহ্মণী পাওয়া ভীষণ বিরল। তাই তিনি যখন কোনো ভাবে তার মাতামহীর কথা স্মরণ করতেন, তখন তার হৃদয় পবিত্র হয়ে উঠত। শিবনাথ শাস্ত্রীর বাবার নাম ছিল হরানন্দ ভট্টাচার্য এবং তার মায়ের নাম ছিল গোলকমণি দেবী। তিনি গোড়া ব্রাহ্মণ হলেও ছিলেন অত্যন্ত সদাশয় ব্যক্তি। এছাড়াও তিনি পর উপকার করতে ভীষণ ভালোবাসতেন। তার সাথে আমরা এটাও বলতে পারি তার ছিল চণ্ডালের মতো রাগ। একবার যদি তিনি রেগে যেতেন, তিনি হিতাহিত কিছুই বুঝতেন না। তার বাবার কথা কিন্তু এগুলো সব বলছি আমরা, হ্যাঁ। তার বাবা হরানন্দ যে ভীষণ রাগী ছিল, একটি ছোট্ট ঘটনার মাধ্যমেই আমরা সেটির প্রমাণ পেয়ে থাকি। আমরা দেখেছিলাম এই যে ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাও আবার গোড়া ব্রাহ্মণ, সেই গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান শিবনাথ শাস্ত্রী ছোটবেলায় একসময় ব্রাহ্ম সমাজের নিজেকে প্রবেশ করিয়েছিলেন বা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। আর সেই খবর যখন শিবনাথ শাস্ত্রীর বাবা পেয়েছিলেন, ছেলে তো ছোট, কিন্তু তিনি কোনো হিতাহিত জ্ঞান সে সময় করেননি। তিনি কোনো বিষয়ে চিন্তা করেননি, ছেলেকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। শুধু এতেই তিনি ক্ষান্ত হননি। সেই সময়কার অত্র এলাকার আর কি মজিলপুর সরকারি স্কুলের যে শিক্ষক, যিনি মাসে বেতন পেত মোটামুটি ধরো 25 টাকার মতো, সেই 25 টাকা বেতনের একজন কর্মচারী গুন্ডা নিয়োগ করেছিলেন 22 টাকা দিয়ে, যাতে তার ছেলে আর বাড়িতে প্রবেশ করতে না পারে। কিন্তু শিবনাথ পণ্ডিত ছিলেন তার মায়ের ভক্ত। মাকে একটু সময় না দেখেও তিনি থাকতে পারেন না। বাবার পোষা গুন্ডা যতই থাকুক না বাড়ির সামনে, তিনি লুকিয়ে চুরিয়ে সেই মজিলপুরে যেতেন মায়ের সাথে দেখা করার জন্য। এছাড়াও শিবনাথ পণ্ডিতের বড় মামা দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সেই সময়ের এক স্বনামধন্য পণ্ডিত ব্যক্তি। সেই দ্বারকানাথ বাবু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনার কাজ করতেন। আমরা সকলেই কম বেশি সোমপ্রকাশ পত্রিকার নাম শুনেছি। শিবনাথ শাস্ত্রীর জন্মের 1 সপ্তাহ পরে তার
কপালের রাশি দেখে তার মামা বলেছিলেন, এই ছেলে এক সময় ভীষণ বড় হবে, মানে বড় হবে বলতে বড় লোক হবে। তার এই ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। তাই বাংলার নবজাগরণের ইতিহাসে শিবনাথ পণ্ডিতের বা শিবনাথ শাস্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শিবনাথ শাস্ত্রীর সাহিত্য প্রতিভা একটি যে যে সাহিত্য প্রতিভা ছিল সেটি ছিল তার সহজাত ধর্ম, দেশপ্রেম ও সুগভীর মানবপ্রেম তাকে সাহিত্য সেবায় নিয়োজিত করেছিল। আমরা দেখেছি শিবনাথ শাস্ত্রী যে আমলে ছিলেন সেই আমলে মেয়েদের শিক্ষার তেমন প্রচলন ছিল না। হরানন্দ অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর বাবা তার স্ত্রীকে বাড়িতেই লেখাপড়া শিখিয়েছিলেন এবং শিবনাথ পণ্ডিত মানে শাস্ত্রীর হাতে খড়ি হয়েছিল তার মায়ের কাছেই। তার মা গোলকমণি ছিলেন একজন নিষ্ঠাপরায়ণা এবং সতীব্রতা নারী। তিনি বাড়িতে যতই পড়াশোনা শুরু করুক না কেন বা বাড়িতেই পড়াশোনা করুক না কেন পুত্রের শিক্ষার ব্যাপারে কোনো রকম ত্রুটি রাখেননি। আর আমরা দেখতে পাই মাত্র 5 বছর বয়সে শিবনাথ শাস্ত্রী তাদের পাড়ার একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন। মজিলপুর গ্রামেও একটি আদর্শ শিক্ষা নিকেতন বা আদর্শ স্কুল সে সময় প্রতিষ্ঠিত করেছিলেন একজন ইংরেজ বড়লাট এবং সেখানেই শিবনাথ শাস্ত্রী পড়াশোনা শুরু করেছিলেন। আদর্শ বাংলা স্কুলে সেই সময় তিনি পড়াশোনা করতে শুরু করেছিলেন। 9 বছর পর্যন্ত তিনি সেখানে পড়েছিলেন। আর আমরা দেখেছি সেই 9 বছর বয়সেই কম বেশি তিনি ছোট ছোট যে সমস্ত ছাত্ররা আসতো তাদের তিনি পড়াতেন সেখানে। সেই সময় মাস্টারমশাই শিবনাথ আর ছাত্রী তার থেকে অনেক বেশি বয়সে বড়, তার বাবার সম্পর্কিত এক খুড়ি বিধবা। শিবনাথের চেয়েও বয়সে তিনি ছিলেন প্রায় 5 গুণ বড়। এই ছাত্রীটিকেই খুদে মাস্টারমশাই পড়াতে শুরু করেছিলেন। ছেলেবেলা থেকেই এইভাবে শিবনাথ শাস্ত্রীর পড়ানোর ব্যাপারে হাতেখড়ি হয়েছিল, অর্থাৎ শিক্ষকতার কাজে হাতেখড়ি হয়েছিল। গ্রামের স্কুলে পড়ানোর সময় শিবনাথ শাস্ত্রী ভোরবেলা উঠে যেতেন এবং উঠে তার বন্ধু বান্ধবদের সাথে ফুল কুড়োতে যেতেন। আমের মরশুম যখন ছিল তখন আম কুড়োতে যেতেন। মোট কথায় বলতে পারো তিনি ডানপিটে স্বভাবেরও ছিলেন খানিকটা। এছাড়াও তাকে আমরা দেখেছি কিছুটা ভাবুক প্রকৃতিরও ছিল। মাঝে মাঝে কোলাহলপূর্ণ এলাকা থেকে নিজেই একটু বাইরে বেরিয়ে যেতেন এবং নিজে একাকী চুপচাপ বসে থাকতেন সেখানে। ছোটবেলায় তার এক গভীর নেশা ছিল, সেটি হলো পাখি বা পশুদের পোষা। বন্ধুদের সাথে যখন বাইরে ঘোরাঘুরি করতেন সেখানে তিনি বুলবুলি, টুনটুনি আরো বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি সেগুলির বাসা খুঁজে বেড়াতেন। সেই বাসা থেকে কচি কচি বা ছোট ছোট সে পাখির বাচ্চাদের তিনি নামিয়ে নিতেন এবং বাড়িতে নিয়ে এসে পুষতেন। টিয়া পাখিকে তিনি ধরতেন ফাঁদ পেতে এবং টিয়া পাখিকে বাড়িতে নিয়ে এসে তিনি সেই টিয়া পাখিকে বোল শিখানোর চেষ্টা করতেন। তোমরা শুনলে হয়তো অবাক হবে, শিবনাথ শাস্ত্রী শুধুমাত্র পশু পাখি ইত্যাদিদের পুষতেন না, তার পোষ্যদের মধ্যে ফড়িং, পিঁপড়ে ইত্যাদিও ছিল। ছোটবেলায় এই সমস্ত কিছু তিনি পোষতেন এবং বড় হয়ে তিনি সমাজের হিত কার্যে অর্থাৎ সমাজকে সেবার কার্যে নিজেকে নিয়োজিত করেছিলেন। মাত্র 9 বছর বয়সে শিবনাথ শাস্ত্রীর পৈতে হয়েছিল। সেই পৈতে হওয়ার পর তার বাবা শিবনাথ শাস্ত্রীকে ইংরেজি শেখানোর জন্য কলকাতায় নিয়ে এসেছিলেন। কলকাতায় নিয়ে এসে শিবনাথ শাস্ত্রীকে সংস্কৃত কলেজে ভর্তি করা হয়েছিল। সেই সময় সংস্কৃত কলেজে খুব সুন্দরভাবে ইংরেজি পড়ানো হতো এবং সেই সময় সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপনার কাজ করতেন। এছাড়াও তার বড় মামা দ্বারকানাথ বিদ্যাভূষণ সেখানকার সাহিত্যের অধ্যাপক ছিলেন। কলকাতায় মামার বাড়িতে থেকেই তাই তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয় এবং মামা বাড়িতে খুব কষ্ট করেই তাকে এই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। মামার বাড়িতে তিনি যাদের সাথে থাকতেন তাদের সাথে তাকে খুব কষ্ট করেই মিলেঝুলে থাকতে হতো, অর্থাৎ তাদের খুব একটা ভালো চরিত্র ছিল না, তাদের কিছু কিছু কু অভ্যাস ছিল, তাদের নৈতিক চরিত্র ভালো ছিল না। কিন্তু এত কিছু খারাপ স্বভাবও শিবনাথ পণ্ডিতের চরিত্রকে
কলুষিত করতে পারেনি। স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় তিনি নিয়মিত খুব সুন্দর রেজাল্ট করেছেন। তার মামার বাড়িতে একটি চিত্রকর থাকতেন যিনি খুব সুন্দর চিত্র আঁকাতেন। শিবনাথ শাস্ত্রীও তার সাথে অনেক ছবি আঁকিয়েছিলেন। স্কুল থেকে ফিরে শিবনাথ শাস্ত্রী সেই চিত্রকরের ঘরে চলে যেতেন এবং দুজনে মিলে খুব মজা করে ছবি আঁকাতেন। বড় মামা কিছুদিনের মধ্যেই কলকাতার সেই বাড়ি ছেড়ে বউবাজারের জেলিয়াপাড়ায় চলে আসেন এবং শিবনাথ শাস্ত্রীকেও তার সাথে সেই জায়গায় চলে আসতে হয়। সেই সময়কার কুল প্রথা অনুসারে অত্যন্ত শিশু বয়সে শিবনাথ শাস্ত্রীর প্রথম স্ত্রী প্রসন্নময়ীর সাথে তার বিবাহ স্থির করা হয়েছিল। যখন শিবনাথ শাস্ত্রীর বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 2 বছর এবং মেয়ের বয়স ছিল মাত্র 1 মাস। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই শিবনাথ শাস্ত্রী যখন 12-13 বছর বয়সে জেলিয়াপাড়াতে থাকতেন, বুঝি বড় মামার সাথে বললাম, সেই সময় ঘটা করে প্রসন্নময়ীর সাথে তার বিয়ে হয়েছিল। শিবনাথ শাস্ত্রী শুধু কবি সাহিত্যিকও ছিল না, তিনি প্রবন্ধকার রূপেও বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। 1877 খ্রিস্টাব্দে শিবনাথ ব্রাহ্ম যুবকদের ঘননিবিষ্ঠ নামে একটি বৈপ্লবিক সমিতি সংগঠিত করেছিলেন এবং সেখানে তিনি পৌত্তলিকতা ও জাতিভেদের বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকার ও সার্বজনীন শিক্ষার পক্ষে একটি আন্দোলনের সূচনা করেছিলেন। শিক্ষা প্রসারের জন্য তিনি সিটি স্কুল ও স্টুডেন্ট সোসাইটি নামের একটি গণতান্ত্রিক ছাত্র সমিতি গঠন করেছিলেন এবং নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের নীতি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে ভারতের প্রথম কিশোর মাসিক পত্রিকা সখা তার উদ্যোগেই প্রকাশিত হয়েছিল। 1892 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের জন্য একটি সাধনাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ আত্মচরিত, হিস্ট্রি অফ ব্রহ্ম সমাজ ইত্যাদি হলো তার গবেষণামূলক আকর গ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে হলো নির্বাসিতের বিলাপ, পুষ্পমালা, মেঝ বউ, হিমাদ্রি কুসুম, পুষ্পাঞ্জলি, যুগান্তর, নয়নতারা, রামমোহন রায়, বিধবার ছেলে প্রভৃতি উল্লেখযোগ্য। 1919 সালের 30শে সেপ্টেম্বর শিবনাথ শাস্ত্রী আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। দেখো, শিবনাথ শাস্ত্রী সম্পর্কে আমরা অনেক কিছুই বললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।